ঐক্যের পথে ইসলামী দলগুলো, নির্বাচনে জয়ী হতে চলছে মহাপ্রস্তুতি, অর্থবহ জোট হওয়ার প্রত্যাশা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ৪ সেপ্টেম্বর। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হতে চান শেখ আফজালুল। দেশে ফিরেছেন লিবিয়ায় মানব পাচারকারীদের নির্যাতনের শিকার ১৭৫ বাংলাদেশি। আনুষ্ঠানিকতা শেষে ফিরবেন পরিবারের কাছে। ৫ বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস। ১০ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। দিনরাতে তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। এবং কলকাতায় বাংলাদেশি সন্দেহে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বেধড়ক মারধর। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচন ঘনিয়ে আসতেই তৎপর ইসলামী রাজনৈতিক দলগুলো। দীর্ঘদিনের আদর্শিক বিভাজন ভুলে এক প্ল্যাটফর্মে আসার পথে জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ কয়েকটি দল। ভোট বিভক্তি সংখ্যায় ঐক্যের তৎপরতা জোরদার। চলছে সংলাপ ও সমঝোতার আলোচনা। ইসলামী শক্তি একজোট হলে পাল্টে যেতে পারে নির্বাচনী সমীকরণ। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রাজনৈতিক মঞ্চ। ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি যেমন দৃঢ়, তেমনি নড়েচড়ে বসেছে দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো। দীর্ঘদিন আদর্শিক দ্বন্দ্ব আর বিভক্তির মধ্য দিয়ে চলা দলগুলো এখন এক প্ল্যাটফর্মে আসার পথে। আর সেই ঐক্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জুলাইয়ের পরিবর্তনের পর ইসলামী দলগুলো বুঝে নিয়েছে আলাদা থাকা মানেই সুযোগ হারানো। এক প্ল্যাটফর্মে না এলে ইসলামপন্থীদের ভোট বিভক্ত হয়ে যাবে। এমন শঙ্কা থেকেই শুরু হয়েছে ঐক্য গড়ার তৎপরতা। জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি সবার সঙ্গে চলছে সংলাপ, বৈঠক, আলোচনার পর আলোচনা। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানালেন, জামাত সহ দলগুলোর মধ্যে ঐক্য প্রায় নিশ্চিত। সবার মধ্যে ইতিবাচকতা কাজ করছে। আসন সমঝোতার দিকেই এগোচ্ছেন সবাই। অন্যদিকে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, মতভেদ ভুলে নতুন বাংলাদেশে ইসলামী শক্তিকে একজোট করতেই হবে, তা না হলে ভোট হারাতে হবে। এদিকে কওমি ঘরানার শীর্ষ নেতারাও চাচ্ছেন এক প্ল্যাটফর্ম। গেল ২৫ জুলাইয়ের বৈঠকে তারা ঐক্যমত্যে পৌঁছান, ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে, আর এই জোট হবে অর্থবহ। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমানের মতে, ভোটার যাতে বিভক্ত না হয় সেজন্য এক হতে হবে। আকীদার ভিন্নতা থাকলেও একসাথে নির্বাচন করা সম্ভব বলেও জানান তিনি। সব মিলিয়ে আদর্শিক দ্বন্দ্ব ভুলে এক ঐতিহাসিক ঐক্যের দিকে এগোচ্ছে ইসলামী দলগুলো। বিএনপির আগ্রহ থাকলেও ইসলামপন্থীরা এবার নিজেদের শক্তিতে দাঁড়াতে চায়। এখন শুধু সময়ের অপেক্ষা, কিভাবে এই ঐক্য বাস্তবে রূপ নেয়। তুষার ইসলাম, জাগো নিউজ, ঢাকা। দর্শক, নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলোর প্রস্তুতি এবং জোট নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ। রায়হান, স্বাগত আপনাকে। ধন্যবাদ। রায়হান, প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম যে ত্রয়োদশ নির্বাচনী নিয়ে আসন্ন ত্রয়োদশ নির্বাচনের জামায়াতকে নিয়ে যে ঐক্যের পথে হাঁটছে আমাদের ইসলামী দলগুলো বাদবাকি, তারা একই প্ল্যাটফর্মে কেন আসতে চাইছে, কি মনে হয় আপনার? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে প্রায় 12টি সংসদ নির্বাচন হয়েছে এবং সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পার হয়েছে। সে সামনে যেহেতু প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য মাসও ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, তো সেই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু ইসলামী দলগুলো আসলে এক হতে চাচ্ছে। আরেকটি বিষয় হলো যে গত যে 12টি নির্বাচন হয়েছে তার মধ্যে আসলে ইসলামী দলগুলো রয়েছে বাংলাদেশে প্রায় 10 থেকে 15টি ইসলামী দল রয়েছে এবং এর মধ্যে নিবন্ধিত রয়েছে 12টির মতো দল। তো সবগুলো দল কিন্তু কখনো একজোট হতে পারেনি এখন পর্যন্ত। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে তারা একজোট হতে চাচ্ছে এবং সেখানে নেতৃত্বে থাকবে অথবা জামাত ইসলামীর মতো একটি দল এবং সেখানে আরও অ্যাসিস্ট করতে পারে বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত আন্দোলন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো তারা ভাবছেন যে আসলে ইসলামী দলগুলো যদি ঐক্যজোট হতে পারে তাহলে তাদের নির্দিষ্ট একটি ভোট ব্যাংক আছে এবং তারা এর আগে এককভাবে নির্বাচন করে আসলে তাদের যে পরিমাণ আসন পাওয়ার কথা
তারা ভাবছে যে তারা ঐক্যজোট করতে পারলে হয়তো এর চেয়ে বেশি আসন তারা পেতে পারে। তো সেই দিক লক্ষ্য রেখেই আসলে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। আরেকটি বিষয় হলো তারা আসলে জুলাই আন্দোলনে বিশেষ করে ইসলামী দলগুলোর অন্যতম একটি ভূমিকা ছিল, এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু সাধারণ মানুষ থেকে তারা অনেক বেশি সাড়া পেয়েছেন। তো সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী তারা ভাবছেন যে আসলে তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তারা হয়তো বা সমঝোতার মাধ্যমে বিভিন্ন আসন ভাগাভাগি করতে পারবেন, তখন তাদের এটা একটি ভোট ব্যাংক হবে এবং তারা সংসদে স্থান নিতে পারবেন। তো এই মূলত এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। একদমই তাই। জামায়াতকে কেন্দ্র করে গড়ে ওঠা এই যে ঐক্যের কৌশলগুলো কি কি রায়হান, এবং আমি আরো জানতে চাইবো যে কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন দলের নেতারা? জি, গণ অভ্যুত্থান যখন 5 আগস্ট এর আগের সাবেক শেখ হাসিনা সরকার পালিয়ে যায়, এরপর থেকে কিন্তু তাদের নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যায়, এবং আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বিএনপি সহ জামাত ইসলামী সবাই নির্বাচনের জন্য চাপ দিতে থাকে। তো যখনই আসলে নির্বাচনের কথা ওঠে তখন থেকে তাদের মধ্যে প্রস্তুতির একটা ব্যাপার আসতে থাকে। তো তাদের প্রস্তুতির যে কৌশল যদি আমি বলি সেটা হচ্ছে যে আসলে তারা এখন পর্যন্ত তারা প্রকাশ্যে কোনো মিটিং এখন পর্যন্ত করেন ইসলামী দলগুলো, যদিও কওমি ঘরানার 4টি দল রয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন যেটা আল্লামা মামুনুল হকের, এবং আরো একটি রয়েছে বাংলাদেশ হেফাজত ইসলাম সহ যে কয়েকটি দল আছে, তারা সরাসরি বসলেও বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে তারা এখনো বসেনি। যদিও আমরা পরোক্ষভাবে এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলেছেন যে মূলত জামাত ইসলামীর নেতৃত্বেই কিন্তু ইসলামী দলগুলো আসলে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে এবং তারা একটি ভোট ব্যাংক খুলতে যাচ্ছে। তো সেই হিসাবে তারা আসলে পরোক্ষভাবে আমরা কথা বলে জেনেছি যে দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে তারা বিভিন্ন কৌশল তারা প্রণয়ন করছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে তারা বিভিন্ন আসনে এবং বিভিন্ন এলাকায় গিয়ে তারা জনসভাও করছেন, এবং তারা দেখছেন যে তারা গবেষণা করছেন যে আসলে কোন আসনে ইসলামপন্থী যারা, বিশেষ করে যারা ডানপন্থী যারা, তাদের ভোট কারা পাবে এবং কোন আসনে কয়টি তাদের ভোট রয়েছে, বা কওমিদের কর্মী সংখ্যা কত এবং বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সংখ্যা কত, এবং ইসলামী আন্দোলনের বাংলাদেশ ইসলামী আন্দোলনে তাদের নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে কওমি ঘরানার, বিশেষ করে যারা তাবলিগ করেন। তো সেই দিকগুলো বিবেচনায় কিন্তু এগুলো হচ্ছে তাদের কৌশলের অন্যতম একটি অংশ। আরেকটি বিষয় হলো এইবার আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগকে সরকার একটি নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করছে, সেক্ষেত্রে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা নিয়ে একটি সন্দেহ রয়েছে। তো সেই হিসাবে আওয়ামী লীগ না থাকায় তাদের অন্যতম একটি কৌশল, যেহেতু এখন নির্বাচন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে আগামী নির্বাচনে বিএনপি আসলে ক্ষমতায় আসতে পারে। তো সেই হিসাবে বিরোধী দল কারা হবেন, সেই হিসাবে ইসলামপন্থী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে তারা একটি সাপোর্ট পাবেন। তো এই মূলত এই কৌশলগুলো কেন্দ্র করেই তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং এটাই কৌশল। আচ্ছা, আসন সমঝোতার ক্ষেত্রে দলগুলো কতটুকু ঐক্যমত্য হতে পেরেছে? যে আসন সমঝোতা, আমি আসলে ইসলামী আন্দোলন কেন্দ্রবিন্দুর সাথে কথা বলেছি, তারা নির্বাচনের কিন্তু এখন একটা সম্ভাব্য মাস ঘোষণা করেছে, কিন্তু এখন পর্যন্ত তফসিল ঘোষণা হয়নি। তো সেক্ষেত্রে আসলে তারা বলছেন যে যখনই তফসিল ঘোষণা হবে তখনই কিন্তু তারা আসন সমঝোতার বিষয়টি তারা সামনে আনবেন। এবং এখানে আরো কিছু বিষয় রয়েছে, ইসলামী দলগুলোর মধ্যে কয়েকটি ভাগ রয়েছে। যেমন আমি যদি বলি 4টি ইসলামিক দল জামাত ইসলামীর সঙ্গে যেতে ইচ্ছুক হয়েছেন, এবং বাংলাদেশ জমিয়তে ওলামা ইসলাম নামে একটি দল রয়েছে, তারা এর আগেও 2018 সালের নির্বাচন এবং 2014 সালের নির্বাচনে যদিও সেগুলো সুষ্ঠু হওয়া নিয়ে দ্বিমত রয়েছে, কিন্তু তারা সেখানে বিএনপির সঙ্গে নির্বাচন করেছেন। তো সেই দলটি গত শুক্রবার আসলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা ইসলামী পন্থী দলগুলোর যে ঐক্যবদ্ধতা রয়েছে সেখানে তারা আসবেন না। এবং কেন আসবে না, তাদের জামাতের সাথে তাদের আদর্শগত কিছু বিভেদ রয়েছে, এছাড়াও মাযহাবগত কিছু বিভেদ রয়েছে, সে কারণে তারা সেখানে আসবেন না। তো সেই জন্য আসলে এই যে দলগুলোর মধ্যে যে সমঝোতা বা ঐকমত্য নিয়ে আসন সমঝোতার যে বিষয়টা, সেটি যখন তফসিল ঘোষণা হবে তখনই কিন্তু তারা তফসিলের আসনের বিষয়ে তারা জানাবেন যে কে কোন আসনে নির্বাচন করবেন। তবে এর আগ পর্যন্ত তারা আসলে নিজ নিজ আসনে এবং নিজ নিজ দলের হয়ে কাজ করছেন, তারা বিভিন্ন যেখানকার সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী। রায়হান, যেমনটা দেখতে পাচ্ছি যে তারা বিএনপির সঙ্গে না গিয়ে নিজেদের শক্তির সাথে দাঁড়ানোর চেষ্টা করছেন, ইসলামী দলগুলোর এই জোটের আসলে মূল যুক্তিটা কি? জি, এখানে এই নির্বাচনে একটা বিষয়, আগামী যে সম্ভাব্য নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ, এটা মোটামুটি নিশ্চিত যে বিএনপি আসলে ক্ষমতায় আসবে। তো সেক্ষেত্রে দেশের অন্যতম সাবেক যে শক্তি যে আওয়ামী লীগ কিন্তু এবার এখন নিষিদ্ধ দল হিসেবে রয়েছে, এবং তারা নির্বাচনে করবে কিনা সেটা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। তো সেই হিসেবে হচ্ছে ইসলামপন্থীদের জন্য এটা একটা বড় একটা সুযোগ, এবং তারা বিএনপির সঙ্গে যাবে না। এখানে আমি একটা এর আগে উল্লেখ করেছি যে বাংলাদেশ জমিয়তে ইসলাম তারা বিএনপির সঙ্গে যাচ্ছে, বাকি 5 দলগুলো কিন্তু বিএনপির সঙ্গে যাচ্ছে না। তাদের একটা অভিযোগ যে বিএনপি জুলাইয়ের স্পিরিটকে তারা ভালোভাবে ধারণ করছে না, এটা আমাকে বলেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আহমেদ। তো ইউনুস আহমেদের ভাষ্য হচ্ছে এটা যে বিএনপি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করছেন, এবং তারা ইতিমধ্যে গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়েছেন যে তারা আসলে দেশে মৌলবাদের কোনো স্থান নেই। এই বিষয়টি তারা তাদের নিজেদের গায়ে নিয়েছেন, যে দল বলতে পারে যেখানে মৌলবাদের স্থান নেই, বা তারা ইসলামপন্থীদেরকে কটাক্ষ করে বলছেন ইসলাম আন্দোলনে তারা মনে করছেন, যার কারণে আসলে তারা বিএনপির সঙ্গে যাচ্ছে না।
যার ফলে হচ্ছে বিএনপি যেহেতু ক্ষমতা আসবে, তারা ইসলামপন্থীরা মিলে নিজস্ব একটা ঐক্যমত করে তারা আসলে বিরোধী হিসাবে এবং একটা প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে তারা থাকতে চাচ্ছেন এবং সংসদে একটা জোরালো অবস্থান নিতে চাচ্ছেন। রায়হান, শেষ করার আগে আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনের মাঠে ইসলামী দলগুলোর যে ঐক্য বা জোট যেটাই আমরা বলি না কেন, এটা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে? যে এটা নির্বাচনে প্রভাব ফেলবে, যেহেতু নির্বাচন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই বা আওয়ামী লীগ নির্বাচনের মাঠেও নেই, সেক্ষেত্রে এটা নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমরা এখন পর্যন্ত বিএনপির নেতারা তাদের বিভিন্ন গণমাধ্যমে তারা তাদের নেতাকর্মীদের যে কার্যক্রম সেটা থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন বিএনপি ইতিমধ্যে ক্ষমতায় চলে এসেছে। তো সেক্ষেত্রে যেহেতু এখন বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ নেই, সেক্ষেত্রে অন্যতম বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থীদের যে দলগুলো রয়েছে তাদের ঐক্যমত্যতা নির্বাচনকে আসলে আরো কি বলা যায়, আরো আড়ম্বরপূর্ণ করে তুলবে, জাঁকজমক করে তুলবে। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম ইসলামী দলগুলোর জোট ও প্রস্তুতি নিয়ে স্টাফ রিপোর্টার রায়হানের সঙ্গে। এবার যাচ্ছি অন্যান্য সংবাদে। আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পঞ্চম দিনে শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বেঞ্চে এই শুনানি শেষের রায়ের জন্য আগামী 4 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। এর আগে গতকাল বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি চলে। বুধবার তারেক রহমান ও বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আসামি পক্ষের আইনজীবীরা চূড়ান্ত রায়ে আসামিদের খালাস পাওয়ার আশা প্রকাশ করেন। একই সঙ্গে মামলা ও বিচারের নানা অসামঞ্জস্যতার কথাও তুলে ধরেন তারা। এর আগে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে গেল বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 31শে জুলাই রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রাত সাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল হক। বৃহস্পতিবার এই ব্যাপারে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তিনি। শেখ আফজালুল হক এই মামলার আসামি এবং আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক। অন্যদিকে এই মামলায় সাবেক এমপি সাইফুল সহ 16 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই মামলায় পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে গেল 13ই আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবী শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী 3 মাসের মধ্যে জুলাই রেভলিউশন 2024 হিসেবে গেজেট নোটিফিকেশন করার নির্দেশনা দিয়েছেন আদালত। মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুমিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা দেয়। আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ জানিয়েছেন, আদালত জানতে চেয়েছেন কেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হবে না। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে। মূলত এই রুলের উপর রায় ঘোষণার নির্ধারিত দিন ছিল 3 আগস্ট। তবে রাষ্ট্রপক্ষের সময় চাওয়ায় আজ আদালতে রায় দেন। Mr. Noodles, amazing taste. লিবিয়ার বেনগাজির গানফুদাস ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন 175 বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল 6:15টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। অভিবাসন নিয়ে কাজ করা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আলামিন নয়ন জানান, লিবিয়া ফেরত ব্যক্তিদের কিছু আনুষ্ঠানিকতা চলছে। সব কার্যক্রম শেষ করে তারা বের হবেন। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এসব বাংলাদেশি দেশে ফিরেছেন। জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের মধ্যে বেশিরভাগই লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। সবচেয়ে খারাপ অবস্থা, ফিরতে পারি এমনিতে পরিবার থেকে বাড়িঘর বিক্রি টিক্রি করে টাকা পয়সা দিছে, তারপর আমি ফ্লাইট করে দেশে চলে আসি। শরীরের অবস্থা বেশি ভালো ছিল না, রক্ত নষ্ট হয়ে গেছিল। ওই ইউরোপের তো আর হইল না, ও আমার মনে করলেন যে ওই জায়গায় পুলিশটা ধরাই দিল, নিয়ে আমার থেকে আপনার 11 লক্ষ টাকা নিছে, নিয়ে আমার পুলিশে ধরাই দিল। তারপরে আপনার পুলিশ লিবিয়ার যে গাম্বুদা জেল আছে ওই জায়গায় আমি 2 মাস জেল খাটা পরে দেশে আসলাম। মামলা করছি, সাক্ষর জন্য মামলা করছি, ওনাদের আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এই কারণে ওনাদের মামলা করছি। তো আমি দেশে আসা প্রায় 3.5 মাস পরে উনি আজকে দেশে আসছে। দেশে আসার পরে সিআইডির আমি জানালাম যে উনি দেশে আসতেছে, সিআইডির ওনারে অ্যারেস্ট করছে, এখন উনি ভিতরে আছে। ও আমার ইটালি পাঠায় কথা ছিল, কিন্তু ইটালি উনি আমি পাঠাই না। উনি আমার লিবিয়া থেকে ডাঙ্গি দিয়েছিল, ডাঙ্গি দিয়ে সমুদ্রপথে ধরায় সেরা পরে উনি আবার কোস্টগার্ডের কাছ থেকে উনি কিনে নিছিল, নিয়ে সেরা উনি বদ্ধ করে আটকে মাইদুর করে টাকা পয়সা চাইতো। রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী 5 দিনে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সংস্থাটি বলছে, দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী রেইনবেল্ট। এটি দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে। এর প্রভাবে 21 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বর্ষা পেরিয়ে ক্যালেন্ডারে শরতের আগমন, কিন্তু কাগজে কলমে বিদায় নিলেও প্রকৃতির খাতায় রয়ে গেছে বর্ষার আঁচ। সেই শেষ সুর যেন এখনো থেমে থেমে বাজছে আকাশের বুকে। শরতের আকাশে সাদা মেঘ ভেসে বেড়ানোর কথা থাকলেও এখনো জমে আছে কালো মেঘ, আর থেমে থেমে আসছে বৃষ্টি। জমে থাকা কালো মেঘ আর বাতাসে ভেজা মাটির গন্ধ প্রকৃতি জানিয়ে দিচ্ছে আসন্ন ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী 5 দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এমনটি জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সংস্থাটি বলছে, দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী রেইনবেল্ট। এটি দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে। এর প্রভাবে 21 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এটি একটি আংশিক রেইনবেল্ট এবং এটি দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টিপাত ঘটাতে পারে বলে জানায় বিডব্লিউওটি। সংস্থাটি আরও জানায়, এ সময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙামাটি জেলায়। এর প্রভাবে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে এবং অধিক সক্রিয় এলাকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিডব্লিউওটি বলছে, স্থানভেদে 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের 10 জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 22 আগস্ট সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তসলিমা তিথি, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
কলকাতায় বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি আখ্যা দিয়ে শিয়ালদহ ব্রিজের নিচের ব্যবসায়ীদের বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিয়ালদহ মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ওই শিক্ষার্থী বর্তমানে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। গেল বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক শিক্ষার্থী শিয়ালদহ ব্রিজের নিচে মোবাইল ফোনের সরঞ্জামের দোকান থেকে কিছু জিনিস কিনতে যান। সে সময় দর কষাকষি করতে গিয়ে এক দোকানির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওই শিক্ষার্থীর অভিযোগ, বিক্রেতা ছিলেন হিন্দি ভাষী, তিনি বাংলায় কথা বলায় তার উপর চড়াও হয়ে গালিগালাজ শুরু করেন ওই বিক্রেতা। এরপর সে শিক্ষার্থী হোস্টেলে এসে সহপাঠীদের সব ঘটনার বিবরণ দেয়। পরে সে শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তার সহপাঠী শিয়ালদহ ব্রিজের নিচে মোবাইল সরঞ্জামের দোকানে আসে। এরপর সেখানকার আরও ব্যবসায়ীরা শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে মারধর করে 4 জনকে গুরুতরভাবে আহত করে। গাজা সিটি দখলে নিতে হামলা শুরু করেছে ইসরায়েল। দখলের প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার জেইতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। হামলায় একদিনে 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 15 জন ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধ আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রয়েছে গাজা শহর দখলের পরিকল্পনাও। গেল বুধবার এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। এ বিষয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ করার জন্য সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। গাজা সিটি দখল নিশ্চিত করতে ইসরায়েলি সেনাবাহিনী 60,000 রিজার্ভ সেনা তলব করেছে। এর বাইরে 20,000 সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। 5টি ডিভিশন এই অভিযানে অংশ নেবে। শীর্ষ নেতাদের নির্দেশের পরই অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা শুরু করে দখলদার বাহিনী। আল জাজিরা জানিয়েছে, জেইতুন ও সাবরায় বিরামহীন গোলাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চোটে আক্রান্ত লিওনেল মেসিকে ছাড়াই লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টিগ্রেসকে 2-1 গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মিয়ামির হয়ে 2টি গোল করেন লুইস সুয়ারেজ। তবে দুর্দান্ত জয় পেলেও মাঠের এদিন বড় ধাক্কা খেয়েছে মিয়ামি। প্রথমার্ধের শেষ দিকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে লাল কার্ড দেখেছেন মিয়ামির কোচ হ্যাভিয়ের ম্যাচেরানো, যে কারণে ম্যাচের বাকি অংশ সাইডলাইনে থাকতে পারেননি তিনি। ভিআইপি গ্যালারিতে বসতে বাধ্য হন। ম্যাচেরানো ডাগআউট থেকে সরে যাওয়ার পর ম্যাচের বাকি সময়ের জন্য মিয়ামির দায়িত্ব নেন সহকারী কোচ লিয়ান্দ্রো স্টিলিতানো। সাধারণ নিয়ম অনুযায়ী লাল কার্ড পাওয়ায় সেমিফাইনালে মিয়ামিকে কোচিং করাতে পারবেন না ম্যাচেরানো, কিন্তু ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি, রূপ নিয়েছে আরও জটিল আকারে। গুরুতর অভিযোগ ওঠায় শুধু 1 ম্যাচ নয়, 3 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ম্যাচেরানো। নিয়ম অনুযায়ী লাল কার্ড পাওয়া ম্যানেজার গ্যালারি থেকে খেলা দেখতে পারেন, তবে নির্দেশনা দেওয়ার সুযোগ নেই। কিন্তু ম্যাচেরানোর দর্শক সারি থেকে চিৎকার করে নির্দেশনা দিতে থাকেন। পরে তাকে থামানো হয়। টিভি ফুটেজে দেখা যায় তিনি ফোনে সহকারী কোচ লুকাস রদ্রিগেজ পাগানোর সঙ্গে কথা বলছিলেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াতকে নিয়ে নিশ্চিত ঐক্যের পথে ইসলামী দলগুলো। নির্বাচনে জয়ী হতে চলছে মহাপ্রস্তুতি, অর্থবহ জোট হওয়ার প্রত্যাশা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় 4 সেপ্টেম্বর। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হতে চান শেখ আফজালুল। দেশে ফিরেছেন লিবিয়ার মানব পাচারকারীদের নির্যাতনের শিকার 175 বাংলাদেশি। আনুষ্ঠানিকতা শেষে ফিরবেন পরিবারের কাছে। 5 বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস। 10 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। দিন রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। এবং কলকাতায় বাংলাদেশি সন্দেহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বেধড়ক মারধর। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।